এবং নিরীহ জনতার যে কুশলতে এইটা আপনারা সামাল দিতে পারবেন না। সংগ্রামের চাঁদপুর ভাই বন্ধুগণ, আজকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় স্বৈরাচার পতন হয়েছে। আমাদের দেশ থেকে যদি আমরা স্বৈরাচার পতন করেছি, আমাদের দেশে কিন্তু আরেকটা স্বৈরাচার বসে আছে। নব্য স্বৈরাচার আমরা দেখতে চাই না, আমরা খুনি দেখতে চাই না, আমরা চাঁদাবাজ দেখতে চাই না, আমরা সন্ত্রাস মুক্ত দেশ দেখতে চাই। গাজীপুরের মধ্যে কোনো সন্ত্রাস চলবে না, আমরা কোনো সন্ত্রাস সহ্য করবো না, কোন দুষ্কৃতি থেকে আমরা সহ্য করবো না। সংগ্রামী ছাত্র ভাই বন্ধুগণ, যেখানে সন্ত্রাস দুর্নীতিবাজ থাকবে ওখানে তাদেরকে প্রতিহত করে তোলা হবে ইনশাআল্লাহ। এই ইসলামী আন্দোলনের ব্যানারে আগামী দিনে যখন যেই কর্মসূচি দেখতে হয় আপনাদেরকে প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করার এই উদারতা আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। আবার দেখা হবে রাজপথে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক যুব নেতা আব্দুল হালিম চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, অনেক ভরাকান্ত হৃদয়, অনেক দুঃখ বেদনা নিয়ে আপনাদের মাঝে আমরা দাঁড়িয়েছি। আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যে মানুষ মানুষকে কিভাবে হত্যা করতে পারে। গাজীপুরের মানুষ আজকে উপলব্ধি করতে শিখেছে, রাজপথে নামতে শিখেছে। আমরা জানি রক্ত রক্ত চাই, জীবন জীবন চাই, বিদ্রোহ বিদ্রোহ চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যাদের জন্য, যাদের কারণে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা সত্য কথাগুলো তুলে ধরতে পারি। এই সত্যবাদী ন্যায়প্রাণ সাংবাদিকদের উপর আজকে এখন অপশক্তি আজকে ভর করেছে, তাদের উপর হত্যা জুলুম নির্যাতন চালাচ্ছে। পক্ষান্তরে দেখতে পাচ্ছি প্রকাশ্যে যেরকম গাজীপুরে চাঁদাবাজি হচ্ছে, গুম হচ্ছে, হত্যা হচ্ছে, কুপিয়ে সাংবাদিক হত্যা করা হচ্ছে, কিন্তু প্রশাসনের কোন পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসনের ঘাড়ে কোন অদৃশ্য শক্তি ভর করেছে আমরা জানতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে যদি প্রশাসন 24 ঘন্টার ভিতরে এই অদৃশ্য শক্তিকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি না দেয়, আমাদের তৃণমূল পর্যায়ের ধারাবাহিক আন্দোলন চলবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে রাজপথে ধারাবাহিক ভাবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিক্ষোভ মিছিলের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার সংগ্রামী দপ্তর সম্পাদক, বাসন থানা শাখার সংগ্রামী সভাপতি, জননেতা, বিপ্লবী নেতা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, উপস্থিত আছেন নগর নেতৃবৃন্দ, অনেকে আমাদের সিনিয়র দায়িত্বশীল আছেন। অসুস্থতার কারণে ওনারা কথা বলতেছেন না, আমাদেরকে অনুমতি দিয়েছেন, তাই আমরা আপনাদের সামনে দু একটি কথা উত্থাপন করতে চাই। আপনারা জানেন গতকালকে একটি ভিডিও ভাইরাল হয়েছে আমাদের সদর মেট্রো থানায়। ওই থানা কার্যালয়ের সামনে এক সাংবাদিক, আনোয়ার নামে সাংবাদিক, তাকে আমরা দেখেছি প্রকাশ্যে এক সন্ত্রাসী গ্রুপ তাকে নির্মমভাবে আঘাত করছে, জখম করছে এবং টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এবং আমরা এক পর্যায়ে দেখলাম যে ইট দিয়ে তাকে থেতলে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? এই ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা সদর মেট্রো থানার আমাদের দায়িত্বশীল রয়েছেন, সিনিয়র দায়িত্বশীল এস এম ওয়াহিদুল ইসলাম, ওনার সাথে আমরা কথা বলতেছিলাম যে ব্যাপারে কি করা যায়, আসলে কি বিষয়টা কি। এরই মধ্যে তথ্য আসলো যে
আমাদের চৌরাস্তা, গাজীপুরের প্রাণ কেন্দ্র, সেই চৌরাস্তাতেই আমাদের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভাইকে এই 1 ঘন্টা আগেও যিনি লাইভে চাঁদাবাজির ব্যাপারে যিনি সচেতনতামূলক ভিডিও পোস্ট করেছেন, কিছুক্ষণ আগে যে সাংবাদিক ভাই পোস্ট করেছেন, সচেতনতামূলক গাজীপুরের চিত্র তুলে ধরেছেন, সেই ভাইকে 1 ঘন্টার ব্যবধানে এখানে নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে, জবেহ করা হয়েছে। এর প্রতিবাদ জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আমরা দেখলাম যে একের পর এক সাংবাদিকদের উপর আক্রমণ করেই যাচ্ছে। আপনারা জানেন, আওয়ামী লীগের শাসন আমলে অনেক সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সাংবাদিক সাগর রুনিকে হত্যা করা হয়েছিল, আজও সাগর রুনির হত্যার বিচার হয় নাই। এভাবে যদি সাংবাদিকদেরকে হত্যা করা হয়, তাহলে এদেশের জনগণের ভাষা মিডিয়ার সামনে, জনগণের সামনে দেশের চিত্র কে তুলে ধরবে? আজকে যদি এভাবে হত্যা করে সাংবাদিকদের মধ্যে একটি ভীতি সৃষ্টি করা হয়, তাহলে এরা জানে যে তাহলে আমাদের অন্যায় অপকর্মের চিত্রগুলো এরা আর তুলে ধরতে চাইবে না। তাই এরা সুকৌশলে সাংবাদিকদের উপর এখন আক্রমণ শুরু করে দিয়েছে এবং হত্যার মতো জঘন্যতম কর্মকাণ্ডে তারা এখন লিপ্ত রয়েছে। আমরা বলবো সাংবাদিক ভাইদেরকে, আপনারা জানেন ইসলাম দেশ এবং মানবতার পক্ষে সবচেয়ে যদি দায়িত্বশীল কোনো সংগঠন থাকে, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রয়েছে। একজন আপনারা জবাব দিয়ে দেন, আমরা শেষ করে দিচ্ছি, আমরা নামাজের বিরতি দিব। আপনারা জানেন যে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে, আচ্ছা আমরা সকলে জবাব দিই। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله যে আলহামদুলিল্লাহ আমাদের নামাজের পরপরই কিন্তু আমাদের বিক্ষোভ মিছিল
অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই মিছিল আপনাদেরকে আমি অগ্রিম আমন্ত্রণ জানিয়ে সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের সামনে উত্থাপন করতে চাই। আমার বক্তব্য, আমার এই জাতীয় অবস্থা দেখলে আমার রক্ত ঠিক থাকে না। আমি গতকালকে বলেছিলাম যে আমাদের গাজীপুরের পুলিশের যে হেডকোয়ার্টার, এটা কিন্তু আমাদের এই বাসন থানায় অবস্থিত, অর্থাৎ চৌরাস্তা থেকে অল্প কিছু দূর পূর্বে। তাহলে পুলিশের হেডকোয়ার্টারের পাশেই ধরতে গেলে একজন সাংবাদিককে অস্ত্রধারীরা এইভাবে হত্যা করলো। এরপরে চৌরাস্তায় দেখেন চৌরাস্তায় এখানে কিন্তু পুলিশের ক্যাম্প রয়েছে, হ্যাঁ এখানে তারা রয়েছে, পুলিশ বক্স রয়েছে। এই রাস্তার অপোজিটেই একজন সাংবাদিককে এইভাবে অস্ত্রধারীরা, আমরা দেখলাম ভিডিও ফুটেজে দেখলাম যে কয়েকজনের হাতে অস্ত্র। এই অস্ত্রগুলো নিয়ে তারা এইভাবে প্রকাশ্যে ঘুরে ফিরে চলতে পারে, মানুষকে হত্যা করতে পারে, এরপরেও তারা পার পেয়ে যায়। আমাদের প্রশাসনিক কর্মকর্তাগণ কি করেন? এটা কিন্তু সাধারণভাবে আমাদের একটি প্রশ্ন আসে কি আসে না? আমরা এই প্রশাসনের পোশাকের টাকাটা কার টাকা? পিস্তুলটা কার টাকায়? মাথায় যে ক্যাপটা পরেন এটা কার টাকা? বুট শু পরে যে আপনি চলেন, আপনাকে গুলি করলে যাতে গুলি না লাগে আপনি যে সেই পোশাক পরিধান করেন, এটা কার টাকা? আপনাকে বেতন দেওয়া হয় কার টাকায়? সবকিছু তো আমাদের টাকায়। আপনারা যে হেডকোয়ার্টারে এসি নিয়ে বসে আছেন, এসির বাতাস খেয়ে থাকেন, ওই এসির টাকাটা তো আমাদের টাকা। পাজারু গাড়ি নিয়ে ঘুরছেন, যে গাড়ি নিয়ে আপনি চলছেন, ওই টাকাটা তো আমাদের দেওয়া, আমাদের টাকা ওই গাড়ি ক্রয় করা, সবকিছু আমাদের টাকা দিয়ে আপনাদের সমস্ত ভরণ পোষণের ব্যবস্থা করা হয়, আপনাদের পেনশনের ব্যবস্থা করা হয়, সবকিছু জনগণের টাকা দিয়ে আপনাদেরকে রাখা হয়েছে। জনগণের জান মালের নিরাপত্তা দেওয়ার কাজে নিয়োজিত করা হয়েছে আপনাদেরকে। আপনারা হেডকোয়ার্টারে বসে এসি রুমে বসে বাতাস খাবেন আর দিন পার করবেন, আর জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে বেতন দিবেন। এই জন্য আপনাদেরকে প্রশাসনকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা 16 বছরে কে কি করেছেন আমরা সেটা বলতে চাই না। আপনারা তওবা করেন, পুনরায় ফিরে আসেন, কাজ করেন, দায়িত্ব পালন করেন। দেশটি আপনার, দেশটি আমার, দেশটি সদা। এই বাংলাদেশকে পুনরায় আমরা সুন্দরভাবে বিনির্মাণ করতে চাই। এই বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণ করতে হলে আপনাদেরকে বাদ রেখে করা সম্ভব নয়, আপনাদের সহযোগিতা সর্বোচ্চ প্রয়োজন। তাহলে আমরা আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের জনগণের জানমালের যদি নিরাপত্তা দিতে আপনারা ব্যর্থ হন, আপনারা যদি সঠিক দায়িত্ব পালন না করেন, তাহলে শুধু কেন আপনারা আমাদের টাকা নিয়ে আপনারাই এইভাবে করে আমাদেরকে আপনারা ভোগান্তির মধ্যে ফেলছেন? আপনারা দায়িত্ব ছেড়ে দেন। বাংলাদেশের মধ্যে অসংখ্য সৎ, ন্যায়পরায়ণ, দায়িত্ববান অনেক লোক রয়েছে, যাদেরকে প্রশাসনে নিয়োগ দেওয়া হলে তারা দায়িত্ব পালন করবে। তাই আমরা আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করুন। আমরা বলবো, পূর্বে হয়তো আপনারা আওয়ামী লীগের বিভিন্ন চাপে পড়ে আপনাদের হয়তো কিছু কার্যক্রমের অনিয়ম হয়েছে, এটা আমরা মেনে নিতে পারি। দেশের জনগণ মেনে নিয়েছে বিধায় আপনাদেরকে পুনরায় আমরা দায়িত্ব পালনে আমরা সহযোগিতা করেছি, ঠিক কিনা? যদি আপনারা পুনরায় সেই পূর্বের মতো আচরণ আবার নতুন 24-এর পরবর্তী বাংলাদেশে আপনারা দেখাইতে চান, এটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। তাই আমি আপনাদেরকে বলবো, আমাদের মিডিয়া কর্মী ভাইদেরকে বলবো, আপনারা ইসলাম দেশ এবং মানবতার পক্ষের এই যে শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা কিন্তু প্রতিটি অন্যায় অপকর্মের যত রকমের কার্যক্রম হয়েছে, চাঁদাবাজি হয়েছে, ছিনতাই হয়েছে, খুন ধর্ষণ, যত কিছু দেশের মধ্যে অপকর্ম হয়েছে, ইসলামী আন্দোলন সবার আগে রাজপথে আসে। আমরা গতকালকে রাত 11টার পরে আমরা মিছিল করেছি। এই গাজীপুরে যত চাঁদাবাজি, রাত 11টার পরে 12টায় আমরা কিন্তু মিছিল করেছি, প্রতিবাদে নেমেছি। ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই একজন মানবতাবাদী নেতা, উনি দেশপ্রেমিক নেতা। এজন্য আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, আপনারা আমাদের যে বক্তব্যগুলো থাকে এগুলো আপনারা উত্থাপন করুন। আপনারা যদি কোনো অন্যায়কারীদেরকে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বাঁচানোর চেষ্টা করেন, আর যারা সত্যিকারের দেশপ্রেমিক
তাদের বক্তব্য বিবৃতি, তাদের আলোচনা, তাদের বিষয়গুলো যদি আপনারা জনগণের সামনে উত্থাপন করে না আনেন, আগামীর বাংলাদেশ আমরা খুব ভয়ে আছি যে এমন কোন শাসকের মাধ্যমে আবার গ্রাস হবে যেটা পূর্বের শাসকের ন্যায় অথবা তার চেয়েও ভয়াবহ রূপ ধারণ করার সম্ভাবনা আছে। এই উদারতা আহ্বান রেখে আপনাদের থেকে সকলের থেকে বিদায় নিচ্ছি। আমরা এখন নামাজের বিরতি, নামাজের পরেই আমাদের বাকি কার্যক্রম চলমান।